TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যারা বাসায় বসে সরাসরি টেলিভিশনের পর্দায় দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন এবং যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে রাখছি। এই TBN অ্যানালিসিস অনুষ্ঠানে আমরা মূলত একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সেটি ইমিগ্রেশন বিষয় হোক অথবা অ্যাকাউন্টিং বিষয় হোক, ট্যাক্স বিষয় হোক। আজ একটি বড় বিষয় নিয়ে আলোচনা করব, তার কারণ হচ্ছে গতকাল একটি বিল পাশ হয়েছে যেটিকে বলা হচ্ছে HR 6, যেটির মাধ্যমে 3 থেকে 4 মিলিয়ন আনডকুমেন্টেড যারা আছেন তারা গ্রিন কার্ড, পার্মানেন্ট রেসিডেন্সি থেকে শুরু করে সিটিজেনশিপ পেতে পারেন এবং তার একটি প্যাথওয়ে তারা দিয়েছেন। এটি হাউসে পাশ হয়েছে, এখন এটি যাবে সেনেটে এবং এটি নিয়ে বিশদ আলোচনা করবেন। আমাদের সাথে আজ যোগ দিয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। তিনি বিশদভাবে এটিতে আমি তার সাথে আলোচনা করে রেখেছি বিভিন্ন বিষয় নিয়ে। উনি আপনাদের কাছে তুলে ধরবেন এটির হাইলাইটস প্রথমে, এবং তারপর অনেকের প্রশ্ন থাকতে পারে যে এইটির সাথে ড্রিম অ্যাক্ট, যেটি এখন সেনেটে বসে আছে, যেটি 20 বছর ধরে বিভিন্নভাবে নিয়ে আসা হচ্ছে, দ্য ড্রিম অ্যাক্ট 2020, যেটি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এসেছেন, আবারও পুনরায় নিয়ে এসেছেন, সেটির সাথে এটির পার্থক্য কোথায়? অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। অনেকদিন পর আপনার সাথে দেখা। ধন্যবাদ হাবিব ভাই। জি, আচ্ছা, এই যে HR 6 যেটি পাস হলো ক্যাপিটাল হিলে, দ্য লেটেস্ট ইমিগ্রেশন রিফর্ম নিউজ, এটির সাথে এটি টার্গেটিং ড্রিমার্স, TPS হোল্ডার এবং ফার্ম ওয়ার্কার। কিন্তু এটির যেহেতু আপনি ইমিগ্রেশন অ্যাটর্নি, আপনার কাছে আমি প্রথমেই শুনতে চাবো এটি তারা যেটি দাবি করছেন, বলছেন যে ইট উইল প্রোভাইড রেসিডেন্সি এবং সিটিজেনশিপ, প্যাথ টু সিটিজেনশিপ। এটির উল্লেখযোগ্য বিষয় যদি আপনি আমাদেরকে প্রথমে তুলে ধরেন, তারপর আমরা এই অন্য আলোচনায় যাব সেখান থেকে। ধন্যবাদ হাবিব ভাই। আপনি সঠিকভাবেই বলেছেন যে দুটো বিল কিন্তু গতকাল হাউসে পাশ হয়েছে। একটির নাম হচ্ছে আপনার আমেরিকান ড্রিমস অ্যান্ড প্রমিস অ্যাক্ট 2021, আর আরেকটি ছিল হচ্ছে ফার্ম ওয়ার্কার মডার্নাইজেশন অ্যাক্ট। সো এই দুটো অ্যাক্টের মাধ্যমেই কিন্তু একটা বিশাল একটা আনডকুমেন্টেড জনগোষ্ঠীকে লিগালাইজ, পাশাপাশি সিটিজেনশিপ করে নেওয়ার একটা পরিকল্পনা আছে। সো ফার্স্ট যে অ্যাক্টটি ড্রিমার্স, যেটা অ্যাক্ট হিসাবে বলা হচ্ছে আপনার আমেরিকান ড্রিম অ্যান্ড এই প্রমিস অ্যাক্ট, তো ওখানে কিন্তু বলা হয়েছে ওইটা আসলে বিশেষ করে যারা চাইল্ডহুড অ্যারাইভাল তাদের জন্য অবশ্যই একটা বড় ধরনের সুখবর, যারা কিনা আমেরিকায় আসছে ইলিগাল ভাবে, অথবা তারা অ্যাডমিজিবল অথবা রিমুভাল যেসব চাইল্ড 18 বছর আগে আমেরিকায় আসছে এবং জানুয়ারি 1 তারিখ 2021 সাল থেকে আমেরিকায় কন্টিনিউয়াসলি বসবাস করছে, তারা হচ্ছে এটার সাথে আপনার এলিজিবিলিটি পাবে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড চেক ক্লিয়ার হতে হবে এবং সেক্ষেত্রে ক্রিমিনাল কনভিকশন থাকা যাবে না, যেটা কিনা ক্রিমিনাল কনভিকশনের মধ্যে স্পেসিফাই করে বলা হয়েছে যাদের কিনা স্টেট এবং ফেডারেল কোনো ক্রাইম আছে যার ফলে তার সেন্টেন্সিং 1 বছরের উপরে ধরা হয়, এবং পাশাপাশি যদি কেউ 3 ক্রাইম করে থাকে আবার যেটার মাধ্যমে 90 দিনের জেল হওয়ার সম্ভাবনা ছিল, এই ধরনের ক্রাইমে যদি জড়িত থাকে তারা হয়তোবা বাদ যাবে। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলা হয়েছে, যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে জড়িত হয় এবং সেক্ষেত্রে আবার এক্সাম্পশন রয়েছে, যারা ভিকটিম তারা আবার বাদ যাবে না। তো এইভাবে এটা যারা এগুলো ফুলফিল করতে পারবে তারা টেম্পোরারি কন্ডিশনাল গ্রিন কার্ড পাবে ফর 10 years। সো এই 10 years এর মধ্যে যদি তারা পরবর্তীতে যদি তারা আরেকটি কন্ডিশন ফুলফিল করে, ফর এক্সাম্পল ওইখানে কিন্তু আরেকটি যে এডুকেশনের একটা ক্রাইটেরিয়া আছে কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়ার জন্য,
অবশ্যই হাই স্কুল ডিপ্লোমা অথবা জিএডি থাকতে হবে। এবং এই কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়ার পরে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আরেকটি কন্ডিশন ফুলফিল করতে হবে, সেটি হচ্ছে 2 ইয়ার্স এর আপনার পোস্ট হায়ার সেকেন্ডারি স্টাডি থাকতে হবে, অথবা 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা 2 ইয়ার্স মিলিটারি তে জব করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তখনই আপনার পার্মানেন্ট গ্রিন কার্ড পাবে। তো এখানে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে অলরেডি কিন্তু আমরা জানি যে ইমিগ্রেশন সিস্টেমের ড্রিমাররা কিন্তু অলরেডি অবস্থান করছে, যেটাকে ড্যাকা বলা হয়। ড্যাকা রেসিপিয়েন্টরা কিন্তু অলরেডি ধরা হয় যে কন্ডিশনাল গ্রিন কার্ডের যেই কন্ডিশনগুলো দেওয়া হয়েছে সেগুলো অলরেডি ফুলফিল করে বসে আছে। তো এই জন্য ড্যাকা রেসিপিয়েন্টরা যদি যে এডিশনাল যে কন্ডিশনের কথা আমি বললাম, যে যাদের কিনা পোস্ট সেকেন্ডারি ডিগ্রি 2 ইয়ার্স স্টাডির এক্সপিরিয়েন্স আছে এবং 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং 2 ইয়ার্স মিলিটারিতে জব করার এক্সপিরিয়েন্স আছে, তারা সরাসরি পার্মানেন্ট গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে। এই যে ড্রিমার্স অ্যাক্টের সাথে কিন্তু আরো কিছু এডিশনাল কিছু ক্রাইটেরিয়া আপনার আনডকুমেন্টেড লোককে যোগ করে দেওয়া হয়েছে। তারা হচ্ছে টিপিএস, যারা টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস আছে, এবং ডেফার্ড এনফোর্সমেন্ট ডিপার্চার, যেটা ডেড বলা হয়, ওটার মাধ্যমে যারা আমেরিকা অবস্থান করছে, তারা হচ্ছে যাদের দেশে কোনো যাওয়ার কোনো অবস্থা নেই, তারা যে কোনো আপনার রাজনৈতিক কারণ অথবা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক দেশের জনগণই কিন্তু এখানে টিপিএস অথবা ডেড স্ট্যাটাস আছে। যারা কিনা টিপিএস 3 ইয়ার্স এর আগে থেকে টিপিএস নিয়ে আছে এবং যারা কিনা ডেড স্ট্যাটাসে আপনার জানুয়ারি 2021 পর্যন্ত ছিল, তারা এই ইয়েতে আপনার এই লয়ের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে। সো এটা হচ্ছে ওভারঅল আমেরিকান ড্রিমস অ্যান্ড প্রমিস অ্যাক্ট। আর আরেকটি যেটি লয়ের কথা বললাম, যে ফার্ম ওয়ার্কার মডার্নাইজেশন অ্যাক্ট, ওটার মধ্যে এগ্রিকালচার ওয়ার্কারদেরকে জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, কারণ প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু বলেছে যে এটা করা খুবই দরকার, কারণ এই যে এগ্রিকালচার ওয়ার্কাররা কিন্তু আমাদের এই যে জাতির যে একটা বড় ক্রাইসিস, যে কোভিড এর মধ্যে তারা কিন্তু কাজ করে গিয়েছে অনবরত, এবং আমাদের আমেরিকানদের জন্য ফুড কিন্তু তারা কিন্তু আসতে সহায়তা করেছে। তো এই কারণে যারা এই ইয়েতে ফার্ম অ্যাক্টের মধ্যে, ফার্ম মডার্নাইজেশন অ্যাক্টে এখানে ক্রাইটেরিয়া বলা হয়েছে, যারা কিনা আপনার বিগত 2 বছরে 180 ডেজ ফার্মে কাজ করেছে, তারা এটার জন্য এলিজিবল হবে, তারা একটা স্ট্যাটাস পাবে এখানে ফার্ম ওয়ার্কার হিসাবে। তো সেই ক্ষেত্রে যদি তারা পার্মানেন্ট রেসিডেন্সি দাবি করতে চায়, তো সেই ক্ষেত্রে তাদেরকে অ্যাটলিস্ট 10 ইয়ার্স ফার্ম ওয়ার্কার এক্সপিরিয়েন্স থাকতে হবে, পাশাপাশি আরো এডিশনাল 4 বছর ফার্মে কাজ করতে হবে। যাদের কিনা 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে আরো 8 বছর এডিশনাল কাজ করতে হবে। তো এই দুটি লয়ের মধ্যে একটি রাজনৈতিক বিশ্লেষণ হলো যে দেখা যায় যে আমেরিকান ড্রিমস অ্যান্ড প্রমিস অ্যাক্টটি সম্পূর্ণ ডেমোক্রেট যারা হাউস মেম্বার তারা ভোট দিয়েছে, রিপাবলিকানরা মনে সম্ভবত একজন ভোট দিয়েছে, আর অপরদিকে যেটা ফার্ম ওয়ার্কার মডারেশন অ্যাক্ট, ওখানে কিন্তু দেখা যায় যে বেশ কয়েকজন রিপাবলিকান সদস্যের সমর্থন পাওয়া গিয়েছে। তো এটারও একটা ভালো প্রসপেক্ট দেখা যাবে সিনেটে আমার মনে হয়। ওকে, কারণ কি যখনই আমরা শুনি যে সমস্ত ডেমোক্রেট এবং অ্যাটলিস্ট 8 জন 9 জন বা 10 জন রিপাবলিকান এটি সমর্থন করেছেন, সেই বিল পাস হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এটি একটি ভালো লক্ষণ। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করব, সেটি হচ্ছে আমরা এখন তো বেশ কয়েকটি বিল নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 2020। এই সিটিজেনশিপ অ্যাক্ট 2021-এর সাথে HR-1 এর পার্থক্য আসলে হাইলাইটস কোথায়? আমি যতটুকু দেখলাম যে এই সিটিজেনশিপ অ্যাক্ট যেটি আছে 2020, এটার আরেকটু সংকুচিত, মানে অনেক কম লোক এখানে পড়বেন এটির আওতায়। আপনার কি তাই মনে হয়? হাই ভাই, হ্যাঁ, এটা ঠিক বলেছেন। কারণ সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 2021 যেটা অলরেডি ইন্ট্রোডিউস করেছে, সেটা অনেক ব্রড। এখানে কিন্তু 11 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টের কথা বলা হয়েছে, যারা কিনা এক কথায় যারাই এখানে জানুয়ারি 1, 2021
আগে আমেরিকায় আসছে এবং অবৈধভাবে এদেশে আছে, সবাইকে কিন্তু ওই অ্যাক্টের আলোকে নিয়ে আসা হয়েছে এবং তাদের একটা গ্রিন কার্ড এবং সিটিজেনশিপের কথা বলা হয়েছে। তো ওই অ্যাক্টটি, এখন যে অ্যাক্টটি আমরা আলাপ করলাম, সেটি আসলে একটা আরেকটি আপনি বলতে পারেন যে একটা ছোট সংস্করণ বলা যেতে পারে, সেটাকে প্রিসাইজ করে, যেটা আপনি বলছেন যে 4 থেকে 5 মিলিয়ন আনডকুমেন্টেড লোক এটার মাধ্যমে বেনিফিট পাবে। জি, আরেকটি ব্যাপার হচ্ছে, আমি কয়েকটি প্রশ্ন আপনাকে এখনই তুলে ধরতে চাই। আমাদের বাংলাদেশি যারা আছেন এদেশে এখনো যাদের শতভাগ বলবো না আমি, যে পার্মানেন্ট রেসিডেন্সি হয়নি কিন্তু বিভিন্ন কেস আছে, ফর এক্সাম্পল অ্যাসাইলেম যাদের আছে, অথবা ওয়ার্ক স্টাডিতে আছেন, অথবা কাগজপত্র ধরেন ভিসা এক্সপায়ার হয়ে গেছে, আবার অনেকে আছেন অনেক অন্যান্য কেসে ঝুলে আছেন। তাদের জন্য এই যে সামগ্রিক অর্থে এই যেটি এখন কংগ্রেস বলতে আমি শুধু হাউসের কথা বলছি, সেখানে পাশ হলো HR-1, এটি তাদের দিক থেকে, আমাদের যারা আছি বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের দিক থেকে এটি কিভাবে দেখেন আপনি, এবং তারা এটি সুবিধা কিভাবে নিতে পারেন? হ্যাঁ, ধন্যবাদ হাবিব ভাই। আমার কাছে যেটি মনে হয় যে অ্যাক্টটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যারা মাইনর জানুয়ারি 1, 2021 এবং যারা কিনা স্ট্যাটাস নেই এবং তারা রিমুভাল, তো এক অর্থে একটা বিশাল কিন্তু ক্লাসকে কিন্তু অন্তর্ভুক্ত করে ফেলেছে। তো সেই হিসাবে আমরা যদি দেখি যে আমেরিকাতে প্রচুর বাংলাদেশি ফ্যামিলি আছে যারা কিনা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পার্সু করছে, তাদের ছেলেমেয়েরা আন্ডার 21, আন্ডার 18 আমেরিকায় ইন করেছে এবং তারা হাই স্কুল এডুকেশন সম্পূর্ণ করেছে অথবা করছে। তো এই ক্ষেত্রে ওই অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট পরিবারের সন্তানদের জন্য কিন্তু একটি ডোর ওপেন হয়ে গিয়েছে এখানে। আর এছাড়া যেটা যে কোনো মাইনর যারা আমেরিকাতে 18 বছরের আগে আসছে এবং তাদের কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই, তারাই শুধুমাত্র এই আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিস অ্যাক্টের আওতায় চলে আসতে পারবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যারা দেখছেন তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? যদি কারণ এই বিলে 9 জন রিপাবলিকান সমর্থন দিয়েছেন, আরেকটি যদি সমর্থন থাকে তাহলে কিন্তু এটি পাস হয়ে যাওয়ার সম্ভাবনা সেনেটে খুবই বেশি। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে যেটি জানতে চাবো সেটি হলো, যারা দেখছেন এবং যারা এটির আওতায় পড়তে যাচ্ছেন, যেরকম আপনারা বললেন যে বাচ্চারা অনেক আগে এসেছে ছোটকালে, তাদের কি রকম বা কি ধরনের ডকুমেন্টস প্রস্তুতি থাকা উচিত বলে আপনি মনে করেন? না, এই ক্ষেত্রে যে অবশ্যই অত বিলে বলা হয়েছে যে এই লয়ের আন্ডারে যারা এলিজিবিলিটি পাবে তাদের ক্ষেত্রে ডকুমেন্টেশন যেমন আপডেট রাখার জন্য অলরেডি পরামর্শ দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, এখানে যে এন্ট্রির কথা বলা হয়েছে, সো এন্ট্রির প্রুফটি থাকতে হবে। যারা কিনা ভিসা নিয়ে আসছে, যাদের I-94 আছে, দ্যাট ইজ ফাইন, যারা জানুয়ারি 1, 2021 আগে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে যারা বর্ডার ক্রস করে আসছে, তাদের কোনো ভ্যালিড কোনো প্রুফ নেই আমেরিকাতে প্রবেশের, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাফিডেভিট প্রোভাইড করতে পারে, অথবা তারা আসার পরে যে কোনো অফিসিয়াল অ্যাক্টিভিটিস, ডক্টরের কাছে গিয়েছে, ট্যাক্স ফাইল করেছে, স্কুলে ভর্তি হয়েছে, সেসব এভিডেন্স তাদেরকে হেল্প করতে পারে। আর পাশাপাশি আইডেন্টিটি ডকুমেন্টস তো অবশ্যই লাগবে, এবং যেটা স্কুলের যে রিকোয়ারমেন্ট হাই স্কুল ডিপ্লোমা এবং GED, সেটার প্রুফ তাদের থাকতে হবে, এবং পাশাপাশি আইডেন্টিটি ডকুমেন্টস তো অবশ্যই থাকতে হবে। কাজেই যারা দেখছেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব, এটির আওতায় অনেকে পড়তে যাচ্ছেন, এবং যারা পড়তে যাচ্ছেন তারা দয়া করে এই যেটি শুনলেন এখন মাহফুজুর রহমানের কাছ থেকে, এই কাগজগুলো সংগ্রহ করে রাখবেন। আমি শিওর স্কুলের ডকুমেন্টস জোগাড় করা খুবই ইজি, কারণ আপনার স্কুলে থাকলে সেটি ইজি। কিন্তু আপনার বাবা মা যারা আছেন তারা নিশ্চয়ই ভাড়া দিচ্ছেন কোথাও, রেন্টেড হাউস, অথবা ডাক্তারের কাছে গিয়েছেন, সেই সমস্ত জিনিস আপনি যখন ছোটো ছিলেন নিশ্চয়ই তখন আপনার কাছে ডকুমেন্টস নেই, কিন্তু আপনার যারা কাছে গিয়েছিলেন ডাক্তারের কাছে, বাবা মা নিয়ে গেছিল, সেই ডকুমেন্টসগুলো আছে, রেন্ট রিসিট, এই ধরনের জিনিসগুলো আপনারা সংগ্রহে রাখবেন। আমি আরেকটি প্রসঙ্গে আপনার কাছে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে অনেকেই আছেন আমাদের দেশে যারা রাজনৈতিক আশ্রয়ে নিয়ে থাকেন বিভিন্ন কারণে, সেটি যে কোনো কারণে হোক, যারা অ্যাপ্লাই করে রেখেছেন এবং যারা পেন্ডিং আছেন, অ্যাপ্লাই করা মানেই পেন্ডিং, আনলেস কোনো একটা ফাইল সমাধানে না যাওয়া পর্যন্ত, তাদের ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য কিনা, তারা কি এটা পড়তে পারেন কিনা? এই আইনটি যেটা আমরা যে দুটো লয়ের কথা বললাম, এটির মধ্যে যেমন আপনার ফার্ম ওয়ার্কার মডারেশন অ্যাক্ট, এটার মধ্যে যারা অবশ্যই পড়বে, যারা কিনা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট,
যারা কিনা ফার্ম ওয়ার্কের সাথে জড়িত আছে, তারা কিন্তু ওই লয়ের আন্ডারে কিন্তু তারা একটা পারমিশনের আবেদন করতে পারবে। আর এছাড়া যে সিটিজেনশিপ অ্যাক্ট 2021, ওখানে কিন্তু ব্রডলি বলা হয়েছে যারা কিনা আনডকুমেন্টেড যদি ডেফিনেশন আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যারা সিটিজেন তারা তো অবশ্যই আনডকুমেন্টেড না, যারা গ্রিন কার্ডধারী তারা আনডকুমেন্টেড না, এবং যাদের কোনো ভ্যালিড লিগ্যাল স্ট্যাটাস আছে তারাও আনডকুমেন্টেড না। আপনি যে অ্যাসাইলাম সিকার কথা বললেন, তাদেরকে যদিও কোনো স্ট্যাটাস পেন্ডিং ধরা হয়, আইনের দৃষ্টিতে কিন্তু তাদেরকে কিন্তু লিগ্যাল স্ট্যাটাস কখনো ধরা হয় না। হ্যাঁ, আমিও সেটি জানতাম। আমি আর একটু পরিষ্কার করে নিলাম আপনার কাছে, কারণ যখন আমি দেখেছি যে যার অ্যাসাইলাম পেন্ডিং থাকে তাকে আসলে লিগালি কোনো স্ট্যাটাস দেওয়া হয় না, সে না একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং, কারেক্ট, এবং তার সে অবৈধও না বৈধও না, হি ইজ ইন এ লিম্বো। এটি একটি ব্যাপার। আমি বিভিন্ন প্রশ্ন দেখছি অনেকের অনেক রকম। আমি একটি প্রশ্ন আপনাকে এখনই তুলে রাখতে চাই, সেটি হচ্ছে আচ্ছা, আমি প্রশ্নোত্তর পর্বে যাব, কারণ আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে রেখেছি ফেসবুকে থেকে, কিন্তু আমি আমাদের সাথে ফোনে আছেন অনেকে অনেকক্ষণ ধরে, আমি ফোনে যাব। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমার প্রশ্নটা ইমিগ্রেশন বিষয় না, আমি একটা আইআরএস থেকে একটা লেটার পেয়েছি, এই ব্যাপারে আমি একটা কনফিউজ এটা বলতে চাইছিলাম, বলবো কিনা? আপনি আপনার নাম্বারটা আর ফোন নাম্বারটি এবং নাম রেখে দেন, আপনার সাথে আমরা পরে যোগাযোগ করবো, কারণ আজকে তো ইমিগ্রেশন বিষয়ক অনুষ্ঠান। আজকে আমরা অ্যাকাউন্টিং বিষয়ে অথবা ট্যাক্স বিষয়ে কোনো প্রশ্ন নিব না, আজকের অনুষ্ঠানে নেব না, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আমি যাব পরবর্তী। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই ও মাহফুজুর রহমান ভাই, দুজনের কাছে সালাম। জি, শুনছেন উনি। আমি সুমনা আহমেদ ব্রুকলিন থেকে বলছি। বলুন ভাই, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো কি, আমার বাইক না একটা B2 ভিসায় দুবাই থেকে এসেছে। এখন ওর কোনো কেস নাই, বাট ওর শুধু সিডি আছে। এখন ও কি কেমনে লিগ্যাল হইতে পারবো বা লিগ্যাল সেটা তো পাইবো না, এই হলো একটা। আর আমি 2019-এ অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হয়েছে, 2020-তে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। 2021-এ আমি ফেব্রুয়ারি 17 তারিখে গ্রিন কার্ডের ফিঙ্গার দিচ্ছি। এখন আমার গ্রিন কার্ডটা আসতে কতদিন লাগতে পারে, প্লাস আমি কি আমার মা বাবা বা ভাই বোন কাউকে অ্যাপ্লাই করতে পারবো না গ্রিন কার্ড ছাড়া, এইটুকুটা আমাকে জানাবেন। জি, জানাবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যিনি ওনার ভাগিনা B1 B2-তে আসছে আমেরিকায়, এখনো কোনো কিছু করেনি বলছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যেসব প্রসপেক্টিভ আইনের কথা বললাম, ওগুলোর মধ্যে অবশ্যই উনি এলিজিবিলিটি লাভ করার একটা সুযোগ আছে। আর পাশাপাশি পরামর্শ হলো অবশ্যই ইমিগ্রেশনের বিষয়টি হেলা ফেলা নয়, অবশ্যই কোনো অ্যাটর্নির সাথে যেন উনি ক্লোজলি আলাপ করে ওনার বিষয়ে যে কি আপনার ইমিগ্রেশন রিলিফ ওনার জন্য অ্যাভেলেবেল আছে। আর উনি যেটা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, সেটি গ্রিন কার্ড পেতে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 বছর এখন বর্তমান সময় লাগে অ্যাসাইলাম যারা গ্রান্টেড হয় তাদের ক্ষেত্রে। আর অ্যাসাইলিভ ফ্যামিলি হিসাবে উনি মা বাবা ভাই বোনের জন্য আবেদন করার সুযোগ নেই। বাট অ্যাসাইলিভ ফ্যামিলি, উনি যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার সময় ওনার ওয়াইফ চিলড্রেন থাকে, তাদের জন্য আবেদন করতে পারবে। জি, ধন্যবাদ। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার নাম রাকিব। জি, আমি ইমিগ্রেশন সিটিজেনশিপ অ্যাপ্লাই করছি হচ্ছে 4 মাস হয়েছে। তো ওরা আমাকে প্রথমে অ্যাপ্রুভাল লেটার পাঠাইছে, তারপরে 3 সপ্তাহ আগে একটা লেটার পাঠাইছে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। তো ওরা এটা আর কি জানাচ্ছে, বাট আমি এখনো কোনো ফিঙ্গারপ্রিন্ট দেয়নি। আচ্ছা, তো আপনার প্রশ্ন হচ্ছে যেহেতু আপনি দেননি, আপনার এই চিঠি পেলেন কোত্থেকে, এই তো? হ্যাঁ, ওরা আমাকে একটা লেটার দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। জি জি, তো এখন হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আসলে যেটি হয়েছে, উনি সিটিজেনশিপে আবেদন করেছে, প্রথমে একটা রিসিপ্ট লেটার পেয়েছে, আর নেক্সট স্টেপ ছিল যে তার একটা ফিঙ্গারপ্রিন্ট নেবে। সিটিজেনশিপের একটা অবভিয়াস রিকোয়ারমেন্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্টিং। তো যেটা হয়েছে ওনার ক্ষেত্রে সেটি হচ্ছে COVID-19 এর কারণে কিন্তু USCIS কিন্তু অনেক অ্যাপ্লিকেশনে কিন্তু তারা ডিক্লেয়ার করেছে তারা যদি প্রিভিয়াসলি কোনো অ্যাপ্লিকেন্টের ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করতে পারে সিস্টেম থেকে, তারা আর ওই অ্যাপ্লিকেন্টের ফিঙ্গারপ্রিন্ট নেবে না।
তো সেই ক্ষেত্রে তারা একটি লেটার ইস্যু করে যে অলরেডি টেকেন, সো হি ডোন্ট নিড টু ডু এনিথিং। সো ওনার ক্ষেত্রে তাই হয়েছে। তো ওনার ক্ষেত্রে পরামর্শ হলো যে ওনাকে কিছু করতে হবে না, উনি চিঠিটি পেয়েছে ওনার ফাইলে রেখে দেন। নেক্সট স্টেপ হচ্ছে ওনাকে ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হবে। জি, আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকান নাগরিক যারা ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করে, দেখা যায় যে কেউ আছে অনেক আগে অ্যাপ্লাই করে, আবার কেউ আছে যে অনেক পরে অ্যাপ্লাই করে। এখন দেখা যায় যে পরেরটা অ্যাপ্রুভাল আগে চলে আসে এবং আগেরটা কিন্তু এখনো অ্যাপ্রুভাল আসে না। এটা কোনো বিশেষ কোনো কারণ আছে নাকি? জি, ভালো প্রশ্ন এটি। ধন্যবাদ মাহফুজুর রহমান, আপনি শুনেছেন প্রশ্নটি। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো এটা আসলে উনি কিন্তু খুব একটা চমৎকার বিষয় কিন্তু ফাইন্ড আউট করেছে যে এটা কেন হচ্ছে। এটার কারণটি হচ্ছে ইমিগ্রেশনে যখন কোনো ফাইল পিটিশন করা হয়, সেই ফাইলটি কিন্তু ইউএসসিএস কিন্তু ওদের সিস্টেম অনুযায়ী আমেরিকার অনেকগুলো সার্ভিস সেন্টার আছে, ক্যালিফোর্নিয়া, ভারমন্ট, আপনার ভার্জিনিয়া, যে কোনো সার্ভিস সেন্টারে অ্যাপ্লিকেশন চলে যেতে পারে। আর ওই সার্ভিস সেন্টার গুলোর এক এক সময়কাল লাগে যে কোনো পিটিশন তারা অ্যাডজুডিকেট করতে। এই কারণেই টাইমটি ভ্যারি হয়। জি, ধন্যবাদ আপনাকে। এবং এটি আশ্চর্যজনক হলো সত্য, এটি হয়ে থাকে, সত্যিকার অর্থেই হয়ে থাকে। আগেরটি পরেরটি অনেক সময় পিছিয়ে যায়। কে আছেন আমাদের সাথে ফোনে? জি, হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। থ্যাংকস সো মাচ ফার্স্ট অফ অল আপনাকে এবং আপনার টিভিএন অল ফ্যামিলি মেম্বারকে। গ্রেট জব। সো ভাইয়া, আমার একটা কুইক কোশ্চেন সেটা হলো যে আমাদের কমিউনিটিতে তো ফার্মারের সংখ্যা কম আছে, তো এট দ্যাট পয়েন্টে আমাদের কি কোনো সুযোগ সুবিধা আছে? যদি ফার্মার না হয়ে থাকে, আমরা কি কোনো সুযোগ পাবো অ্যাপ্লাই করার জন্য, যেটা বাইডেন চেষ্টা করে যাচ্ছে অ্যাপ্রুভ করার জন্য? যদি একটু প্লিজ বলতেন আমাদেরকে বা সাজেস্ট করতেন, তাহলে একটু হোপ পেতাম। আমার মনে হয় মাহফুজুর রহমানও বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন। আমি তো শিওরলি বুঝতে পেরেছি। মাহফুজুর রহমান আসছেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। সিমিলার প্রশ্ন আজকে আমি যখন চেম্বারে ছিলাম, আমার একজন ক্লায়েন্ট এসে করেছে যে আমরা কোনো হেল্প করতে পারবো কিনা ওনাকে ফার্মার বানানোর ক্ষেত্রে। তখন আমি আনসার ছিল যে আমরা লয়ার, উই ক্যানট মেক ইউ ফার্মার, উই ক্যানট মেক ইউ পাসপোর্ট। সো আমরা আইনের বিষয়টি আপনাকে হেল্প করতে পারবো। অবভিয়াসলি যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকে সেভাবে তারা যদি রিয়েলি ফার্ম ওয়ার্ক করে থাকে তারাই শুধুমাত্র এলিজিবল হবে। এখানে গভর্নমেন্ট কিন্তু খুব স্ট্রিক্ট আপনি স্ক্রুটিনাইজ করবে, তো সেদিকে খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেন্টদেরকে। হ্যাঁ, আর এটি আপনারা শুনলেন অ্যাটর্নি মাহফুজুর রহমানের আইনগত ব্যাখ্যা। আমি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো বাংলাদেশি অনেক ফার্ম আছে, সেটি পেনসিলভেনিয়া বেশ কিছু জায়গায় আছে, ক্যালিফোর্নিয়াতে আছে কিছু জায়গায়, ফ্লোরিডাতে আছে। আপনারা যোগাযোগ করে দেখতে পারেন, ইফ ইউ মে গেট সাম হেল্প। হ্যাঁ, সো বাট আপনাকে সত্যিকার অর্থে এই ফার্মের আন্ডারে থাকতে হবে, তখনই আপনি এলিজেবল হবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। মাহফুজুর রহমান এবং দর্শক, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর এসে আমরা সরাসরি চলে যাব ফোনে, এবং আমাদের অনেক প্রশ্ন আমি নিয়ে রেখেছি ফেসবুক থেকে, সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যাবেন না কোথাও। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, যিনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে কয়েকটি প্রশ্ন আমি নিয়ে রেখেছি ফেসবুক থেকে, একটি প্রশ্ন এখনই তুলে ধরবো। রুহি আলম উনি বলছেন যে সালাম দিয়েছেন আমাদের দুজনকেই। তো উনি বলছেন উনার ওয়াইফ সিটিজেন, উনার অ্যাসাইলেম কেস আছে, উনার ওয়াইফ সিটিজেন, উনার বাচ্চা আছে, বাচ্চারাও সিটিজেন। উনি কি এই প্রোগ্রামের আওতায় এলিজিবল হতে পারেন কিনা সেটি জানতে চেয়েছেন। যেটি সিটিজেনশিপ অ্যাক্ট 2021, ওটি যদি আপনার অ্যাডভান্স হয় হাউসে, তাহলে অবশ্যই সেটার মধ্যে উনি পড়ার সম্ভাবনা আছে অ্যাজ এ অ্যাসাইলাম সিকার। জি, আর যেহেতু ওনার ওয়াইফ সিটিজেন, উনি কি চাইলে সেই পদটি কি নিতে পারেন না? এটা অবশ্যই একটা স্বভাবজাত একটা কোশ্চেন যে সিটিজেন উনি কেন চিন্তা করছে সিটিজেনশিপ অ্যাক্ট 2021।
তা আমি বলবো যে ওনার হয়তো বা সিচুয়েশন যে উনি হয়তো বা ওনার লিগ্যাল এন্ট্রি নেই, লিগ্যাল এন্ট্রি না থাকলে আপনারা তো নিশ্চয়ই জানেন যে এখানে অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ নেই, জি। হয়তো দেশ থেকে সেটা প্রভিশনাল ওয়েভার নিয়ে নিতে হয়। তো যেখানে এক্ষেত্রে হয়তো বা ওনার ক্ষেত্রে একটা আশার সঞ্চার হয়েছে যে সিটিজেনশিপ অ্যাক্ট 2021 কোনো কিছু আসবে কিনা। জি, আহমেদ আমিন উনি জানতে চেয়েছেন, উনিও সালাম জানিয়েছেন আমাদের। উনি বলছেন উনি অ্যাপ্লাই করেছেন I-360, 20 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত উনি কিছুই শুনেন নাই। ওনার প্রশ্ন হচ্ছে যে কত সময় লাগতে পারে এটির অ্যাপ্রুভাল টাইম বা এই ধরনের কিছু। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি শুধু I-360 বলেছে। I-360 ফর্মটি বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন বেটার স্পাউসের ক্ষেত্রে I-360 ইউজ করা হয়, এছাড়া সিজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো যেটাই হোক এই ধরনের অ্যাপ্লিকেশনে বেশ সময় লাগে বা বছর দিয়ে লেগে যায়। জি, যাবো ফোনে, কি আছেন আমাদের সাথে? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। হাবিব ভাই, আমার নাম সবুজ আহমেদ। সবুজ সাহেব বলুন। জি, আমি 2014 সালে আমার বড় বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি। আমি শুধু রিসিভ লেটার পেয়েছি তাদের কাছ থেকে। সেটা দিয়ে চেক করলে ওই জুন মাসে রিসিভ করছে কেস, তারপরে আর কোনো রেসপন্স পাচ্ছি না ওদের কাছ থেকে। জি। এবং তারপরে 2015-16-তে আমার একটা বাগনা হয়েছে, তার ক্ষেত্রে আমার কি করণীয় সেই কেসের মধ্যে? জি, ধন্যবাদ একটু আপনাকে। জানাবেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা যেটা সমসাময়িক কালে দেখতে পাই যে 2012-13 যারা আবেদন করেছিল তারা কিন্তু ইউএসসিএস থেকে রেসপন্স পাচ্ছে, এডিশনাল ডকুমেন্ট চাচ্ছে, যাদের বার্থ সার্টিফিকেটে বিভিন্ন বিষয়ে তাদের ইস্যু রয়েছে। তো ওনার যেহেতু 2014, আমার যেটা মনে হয় সুন, এই বছর না হলে আগামী বছরের মধ্যে উনি রেসপন্স পাবে। আর ওনার যে ভাইয়ের ক্ষেত্রে যে পরিবর্তনটি আসছে সেটি উনি ইমিগ্রেশনে সেটি বার্থ সার্টিফিকেট পাঠিয়ে দিয়ে ওনার অ্যাপ্লিকেশনটি ইচ্ছা করলে আপডেট করতে পারেন। জি, আমি যাব পরবর্তী প্রশ্নে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। আমি আয়শা বলছি জ্যাকসন হেড থেকে। বলুন। আমার বান্ধবী আর ওর হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওদের এখনো জজে সাইন করে নাই, ওরা জাস্ট অ্যাপ্লাই করছে। জি। ওই ক্ষেত্রে ওরা আমার বান্ধবী ওর সেপারেট করে ট্যাক্স ফাইল করে, ওর হাজবেন্ডের সেপারেট ট্যাক্স ফাইল করে। এখন আমার বান্ধবীর লো ইনকাম, ওর সাথে ওর হাজবেন্ডের ইয়েটা ভালো আছে, তাই ও চাইতেছে ওর হাজবেন্ডের থেকে ইয়েটা নিতে, ওর মা বাবার জন্য, স্পন্সর জন্য। ওইটা কি নিতে পারবে কিনা? আর ওদের কিন্তু এখনো জজ সাইন করে নাই, তো ওরা কিন্তু আলাদা আলাদা ভাবে করতেছে, ট্যাক্স ফাইল করতেছে। আপনার বান্ধবীকে বলবেন যে ওনার হাজবেন্ডের সাথে আমরা দুঃখিত যে ওনারা সেপারেশন যাচ্ছেন, কিন্তু ভদ্রলোক নিতান্তই ভালো যে এখনো স্পন্সর করছেন ওনাকে। ধন্যবাদ আপনাকে। ওই ক্ষেত্রে কি উনি নিতে পারবে কিনা ওইটা আপনি এখনই শুনবেন। জি। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা মনে হয়, উনি যদিও ম্যারিড টেকনিক্যালি আইনগতভাবে এবং সেপারেট বসবাস করছে, স্পন্সরের যে নিয়ম সেটির মধ্যে থাকে যে স্পন্সর যে পিটিশনার ওনাকে হতে হয় মেইন স্পন্সর, এবং ফ্যামিলি মেম্বাররাও স্পন্সর করতে পারে অথবা জয়েন্ট স্পন্সর উনি নিতে পারে। তো এক্ষেত্রে যদি ওনাকে ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করা যাবে না, যেহেতু একই হাউস হোল্ডে তারা বসবাস করছে না, তো সেক্ষেত্রে ওনার কারেন্ট যে হাজবেন্ড সেপারেট ভাবে অবস্থান করছে, ওনাকে জয়েন্ট স্পন্সর হিসাবে কিন্তু ইচ্ছা করলে উনি অ্যাড করে স্পন্সর কাজটি সম্পন্ন করতে পারেন। আচ্ছা, একটি প্রশ্ন এসেছে আমার কাছে পরিষ্কার না, আমি ফেসবুক থেকে তুলে ধরছি, আমি খুব দ্রুত। উনি আমাদের সালাম জানিয়েছেন, উনি বলেছেন উনি বাংলাদেশে 2019 সালের ডিসেম্বর মাসে ঢাকায় F4 অ্যাপ্লাই করেছেন এবং ওনার আপা সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছেন, ওনার মামা অন্যান্য ডকুমেন্টস দিয়েছেন। ওনার আর কি কি ডকুমেন্টস লাগবে দয়া করে একটু যদি জানাতাম আমরা। আমার কাছে খুব পরিষ্কার না প্রশ্নটি। না, বুঝতে পেরেছি। সেটি হচ্ছে ঢাকা থেকে আবেদন করেছে, মিন হচ্ছে ওনাদের যে F4 ভাই বোনের অ্যাপ্লিকেশনটি প্রসেস হয়ে ঢাকায় গিয়েছিল, ওনারা ইন্টারভিউ হয়তো অ্যাটেন্ড করেছে, ডকুমেন্ট সাবমিট করেছে, ভিসার জন্য ওয়েট করছে। তো স্বভাবতই যে কোভিড এর কারণে হয়তো বা অ্যাপ্লিকেশনটি এখন স্টাক হয়ে আছে। তো সেক্ষেত্রে এখন তো এমবেসি সে কার্যক্রম তারা শুরু করবে, তারা যেটা ডিক্লেয়ার করেছে উইদিন 3 মান্থসের মধ্যে হয়তো বা তারা যে ব্যান ছিল, ব্যান উঠে গেছে, তারা সব ক্যাটাগরির অ্যাপ্লিকেশনে তারা ইন্টারভিউ স্কেজুল করবে। তো ইন্টারভিউ ওরা যখন আবার নতুন ভাবে সবকিছু ইন্টারভিউ স্কেজুল করবে, ওরা নোটিফাই করবে অ্যাপ্লিকেন্টকে। জি, আমি যাব ফোনে, কি আছেন আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই এবং মাহফুজুর রহমান ভাই। ওয়ালাইকুম সালাম, বলুন। আশা করি আপনারা ভালো আছেন। জি। আমার আসলে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইতেছে, আমি 2017 সালে বাই বর্ডার থ্রু এন্ট্রি করছি আন্ডার 18-এ। আমি কি এই ড্রিমসের বিল দিতে পারবো? আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি এই জানুয়ারিতে সোশ্যাল সিকিউরিটি পাইছি, আমি কি এই স্টিমুলাস চেক পাবো কিনা $1,400? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয় উনি একটা আইডিয়াল ক্যান্ডিডেট হতে পারে। উনি যেহেতু 2017-এ আন্ডার 18-এ আমেরিকা প্রবেশ করেছে, তো সেক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়া আছে, তো সেক্ষেত্রে আরেকটি যেটি ক্রাইটেরিয়া, এডুকেশনের ক্রাইটেরিয়া যদি উনি ফুলফিল করতে পারে আমেরিকায়, আমার মনে হয় উনি যে ড্রিমস অ্যান্ড প্রমিস অ্যাক্টের আন্ডারে উনি একটা লিগ্যালাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা বর্তমানে যেটা কোভিড রিলিফ অ্যাক্ট, আমার কাছে যেটা মনে হয় যাদেরই সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে সবাই কিন্তু এটা এলিজিবল হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি যেটি বলেছেন হি ইজ অ্যান আইডিয়াল ক্যান্ডিডেট, উনি আমার কাছেও তাই মনে হচ্ছে, মানে এরকম ক্যান্ডিডেটের জন্য যে লটি করা আছে আপনি কিন্তু এর ভিতরে পড়ে যাবেন। আর স্টিমুলাস চেকের ব্যাপারে এরা প্রথমেই চেক করবে সেটি হচ্ছে যে আপনার 2019 বা 18 সালের কোনো ট্যাক্স ফাইল আছে কিনা। সেটির উপরে অনেকখানি নির্ভর করে, যদি থেকে থাকে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। সম্ভাবনা যেরকম আপনি শুনলেন, মাহফুজুর রহমান বলেছেন সোশ্যাল সিকিউরিটি থাকলে পাওয়ার সম্ভাবনা আছে, সেটি সত্য। কিন্তু যদি একেবারেই কোনো ট্যাক্স ফাইল না থাকে তাহলে কিন্তু আইআরএস এর কাছে আপনার কোনো তথ্যই তাদের কাছে নেই। সেই ক্ষেত্রে তারা কাকে দেবে? আমি যাব ফোনে, কে আছেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। হাবিব ভাই এন্ড মাহফুজ ভাই, আমার দুইটা প্রশ্ন। জি জি, করুন। আমি এই রুহুল আমিন কুইজ থেকে বলতেছি। হ্যাঁ, বলুন। আমার ফার্স্ট প্রশ্ন হলো 2020-তে আমি অ্যাসাইলাম উইন করি। 2000 কত? 20-তে। ওকে, জি। 2021-ও আমি অ্যাসাইলাম গ্রিন কার্ডের জন্য ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করি। তো ফার্স্ট আমার ট্রাভেল ডকুমেন্ট আসতে কতদিন লাগবে আর গ্রিন কার্ড আসতে কতদিন, ওটা জানার জন্য ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো আমি আনম্যারিড, রাইট? আমি যে বিয়েটা করবো বাংলাদেশে, সো আমি ওই যে বিয়েটা বাংলাদেশে করব, তো আমার ওয়াইফকে আমি কোন দেশে এনে আমার খাবিনটা দেখাতে হবে। আমি তো বাংলাদেশে যেতে পারবো না, তো ওই খাবিনটা আমি যে কোনো দেশে দেখাইলে হবে? এখন দেখাই যদি আমি যাই নেক্সট মাসে, এখন কি আমি আমার কার্ড আসে নাই, আমি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাবো নেক্সট মান্থে, এখন আমি কি এখন বিয়েটা দেখাবো না আমার কার্ড আসলে বিয়েটা দেখাবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আরেকটি ব্যাপার, ওই বিয়েটা, হ্যাঁ, ওই বিয়েটার খাবিনটা আমি যে দেশে থাকবো ওই দেশে খাবিনটা হবে না বাংলাদেশে খাবিনটা হবে? ওটা আমি অনেকদিন থেকে প্রশ্ন পাইতেছি না, আমি লাইনটা পাইতেছি না আনসার করতে, মানে প্রশ্ন করতে পারতেছি না। আমি আই থিংক মাহফুজুর রহমান বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন। মাহফুজ সাহেব। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। গ্রিন কার্ডের যে আবেদনটি উনি করেছে 2021, সেটির ক্ষেত্রে 2 থেকে 2.5 বছর সময় লেগে যাচ্ছে বিভিন্ন সার্ভিস সেন্টারে। তো সেক্ষেত্রে বেশ কিছু সময় ওনাকে অপেক্ষা করা লাগবে গ্রিন কার্ড পেতে। ট্রাভেল ডকুমেন্ট, অ্যাসাইলাম ট্রাভেল ডকুমেন্ট যেটা আসে, সেটা আবেদন করলে 3 থেকে 4 মাস সময় লাগবে। তো সেটা রিফিউজি ট্রাভেল পাস যেটা পেলে হয়তোবা উনি আমেরিকার বাইরে ট্রাভেল করতে পারবে। আর উনি সঠিকভাবে পয়েন্ট ফাইন্ড আউট করতে পেরেছে যে উনি কোনোভাবেই ওনার হোম কান্ট্রিতে ফিরে যেতে পারবে না, কারণ ওখানে যাওয়ার ভয় দেখেই তো উনি এখানে আপনার রিলিফ পেয়েছে, আশ্রয় পেয়েছে। উনি গেলে ওনার রিলিফটি বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওনার একটি ইমিডিয়েট যেটা একটা সিচুয়েশন যে বিয়ে করতে হবে ওনার, তো সেক্ষেত্রে ইচ্ছা করলে উনি বাংলাদেশের আশেপাশের কান্ট্রিতে যেতে পারে, নেপাল, ইন্ডিয়া। তো ওনার যে প্রশ্ন যে বিয়েটা কিভাবে করবে, কিভাবে, এটা নিয়ম হচ্ছে উনি যে কান্ট্রিতে থাকবে, যে ল্যান্ডে থাকবে, সে ল্যান্ডের রাষ্ট্রের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বিয়েটি করতে হবে। তো সেক্ষেত্রে ওনাকে যদি ইন্ডিয়াতে উনি যায়, ইন্ডিয়াতে চেক করে দেখতে হবে যে ফরেনাররা আসলে ওরা বিয়ের নিয়ম কারণ কি, ওই বিয়েটি সঠিকভাবে ইন্ডিয়ার ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে রেজিস্টার্ড হতে হবে, তাহলে উনি ওনার ওয়াইফের জন্য পরবর্তীতে ইমিগ্রেশন বেনিফিটের জন্য আবেদন করতে পারেন। একটি প্রশ্ন আপনাকে করি, যদি ধরে নিন উনি ইন্ডিয়াতে বিয়ে করলেন, সেক্ষেত্রে ইন্ডিয়ান অথরিটি কি ওনাকে ম্যারেজ সার্টিফিকেট দিতে কোনো দ্বিধাবোধ করতে পারেন বা ঝামেলা তৈরি করতে পারেন? না, ইন্ডিয়া বেশ ওপেন কান্ট্রি। ইন্ডিয়া, নেপাল, ওখানে ফরেনাররা গেলে ইজিলি তারা বিয়ে করতে পারে। একটা আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা বিয়ে করে আসছে অলরেডি। তো সেক্ষেত্রে তারা হয়তো বা ক্যালকাটা গেলে ওখানে কোনো অ্যাডভোকেট সাথে সহযোগিতা নিতে পারে এবং প্রপার প্রসেস ফলো করে বিয়েটা রেজিস্ট্রেশন করতে পারে, এতে কোনো বাধা নেই। জি, ধন্যবাদ। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? হ্যালো,
জি শুনছি, বলুন। জি, আমার আসলে প্রশ্নটা হলো ইমিগ্রেশন সংক্রান্ত। হ্যাঁ, করে ফেলুন। আসলে ওই আমার রিলেটিভ একজন ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে জি। এবং ওনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করছে, কিন্তু বাচ্চাটার মনে হয় এজ ওভার হয়ে গেছে, 21 ওভার হয়ে গেছে, এই জন্য এখন দেখাচ্ছে সিস্টেম থেকে নামটা বাদ দিছে। এখন কি কোনো রিকোয়েস্ট করার কোনো অপশন আছে কিনা, আর আসলে এই অ্যাপ্রুভাল লেটারের পরের থেকে কখন থেকে এই যাওয়াটা হয় কাউন্ট করা হ্যাঁ, হয়, বুঝতে পেরেছি। এই প্রশ্নটা ছিল। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। যখন কোনো অ্যাপ্লিকেন্ট, ডেরিভেটিভ অ্যাপ্লিকেন্ট, বিশেষ করে ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 21-এর উপরে চলে গেলে এটা জেনারেল লতে বাদ পড়ে যায়। তো সেক্ষেত্রে যেটা এক্সেপশন যেটা রয়েছে সিএসপি এর রুল, সেটার মাধ্যমে কিন্তু বয়সটি কমিয়ে 21-এর নিচে আনার দাবি করা যেতে পারে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভাই বোনের ইনিশিয়ালি আবেদনটি যখন ইউএসএসএ করা হয়েছিল এবং ওটা করার পরে অ্যাপ্রুভ করতে কত সময় নিয়েছিল। যদি 3 বছর সময় নিয়ে থাকে অ্যাপ্রুভাল করতে, তাহলে ওই সন্তানটি 3 বছর বয়সে ক্রেডিট পাবে। তো এখন যেটা প্রায়োরিটিতে যখন চলে আসবে কেসটি, তখন হিসাব করে দেখতে হবে বাচ্চাটির কারেন্ট বয়স কত। ওনার যদি 23 বছর হয় এই প্রায়োরিটির সময়, এবং উনি যদি 3 বছর ক্রেডিট পায়, তাহলে কিন্তু উনি অবভিয়াসলি কিন্তু এলিজিবিলিটি পায়। তো এই ক্ষেত্রে যেটি হয়, ন্যাশনাল ভিসা সেন্টার অনেক সময় সিএসপি রুল বিবেচনা না করে অনেক অ্যাপ্লিকেন্টকে তারা এক্সক্লুড করে দেয়। তো সেক্ষেত্রে ন্যাশনাল ভিসা সেন্টারের কাছে সেটা আলাদাভাবে পিটিশন ফাইল করতে হয়। ধন্যবাদ আপনাকে। একটি প্রশ্ন আমার খুব মানে আমি প্রায় দেখে থাকি, আমি জানি না কেন ওনারা এই প্রশ্নটি করেন, আপনি ভালো করতে পারবেন। F4 ভিসা কার্যক্রম কবে থেকে শুরু হবে? কাজেই আমি অহরহ দেখে থাকি এই প্রশ্নটি, আমি আপনার কাছে তুলে ধরলাম। ধন্যবাদ। এটা আসলে একটা স্বাভাবিক কনসার্ন, কারণ লটস অফ অ্যাপ্লিকেশন, আজকে নিশ্চয় জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আপনার ইমিগ্রেশন ব্যান, কোভিড ব্যান ছিল গত এপ্রিল 2020 থেকে, এই রিসেন্টলি এই মাসেই সেটার রিমুভ করেছে প্রেসিডেন্ট বাইডেন। সবেমাত্র এটা রিমুভ করেছে। এমবেসি এখনো কোভিড এর যে রেস্ট্রিকশন সেটার মধ্যেই তাদের কার্যক্রম চালাচ্ছে। তো রিসেন্ট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, তারা কিন্তু এরকম ইন্ডিকেশন দিয়েছে অ্যানাদার 3 মান্থস পরে মধ্যে কিন্তু তারা কার্যক্রম শুরু করে দেওয়ার সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে পরবর্তীতে ফোনে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি হ্যাঁ ভাই, আমি মনির বলছিলাম রোজ থেকে। বলুন। আমার কোশ্চেনটা ছিল এটা যে আমি একজন অ্যাসাইলাম সিকার, আমি 2015-এ দেশে আসছি, বাট আমার অ্যাসাইলাম এর যে আমি ইন্টারভিউ দিয়েছিলাম ইমিগ্রেশনে, ওখান থেকে আমাকে কোনো ডিসিশন দেওয়া হয়নি। সো আমি এইভাবে আসছি, এটা আমার 1 নম্বর কোশ্চেন। আমি কি সিটিজেন অ্যাক্টের জন্য ইয়েতে যে আসছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হলো, আমার ছেলে যখন আমাদের সাথে আসে তার বয়স ছিল 17, সে কি ডিমার অ্যাক্টের এটার সাথে অ্যাপ্লাই করতে পারবে কিনা, এবং আমার মেয়েও আছে, শি ওয়াজ দ্যাট টাইম 6, নাও শি ইজ 12, তারা কি ডিমার অ্যাক্টের এটাতে অ্যাপ্লাই করতে পারবে কিনা, এটা আমার কোশ্চেন। গুড কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শুরুতে যে আইনটি নিয়ে আলাপ করলাম, আমার কাছে মনে হচ্ছে অনুষ্ঠানের শেষে একজন আইডিয়াল ক্যান্ডিডেট, আইডিয়াল ফ্যামিলি পেয়ে গেছে। যদি ল সবগুলো ঠিকঠাক মতো পাস হয়, আমার মনে হয় পুরো ফ্যামিলি বিভিন্ন রকম রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকবে ওনার ক্ষেত্রে। তো যেটি উনি যেহেতু অ্যাসাইলাম ওনার কেস পেন্ডিং আছে, আমরা যেটা বললাম যে ওনাকে টেকনিক্যালি আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট হিসেবে কাউন্ট করা যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই যদি সিটিজেনশিপ অ্যাক্ট 2001 এটা পাস হয়, তখন উনি এটা এলিজিবিলিটি পাবে। তো আর যেটা বাচ্চাদের ক্ষেত্রে ওনার সেটিও মনে হচ্ছে যে এটা একটা গুড নিউজ আসতে পারে, যদি আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিস অ্যাক্ট যদি পাস হয়, তাহলে সেক্ষেত্রে ওনার যে 17 ইয়ার্স ওল্ড যে সন্তানটি এবং 12 ইয়ার্স ওল্ড সন্তান, ওরা যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে, যেমন ওদের হাই স্কুল ডিপ্লোমা যদি থাকে, জিইডি থাকে, এবং অন্যান্য যে ক্রাইটেরিয়া আছে, আমার কাছে মনে হচ্ছে সেগুলো ফুলফিল হয়ে গিয়েছে অলরেডি, তাহলে সেক্ষেত্রে ওনারাও এটার জন্য যোগ্যতা লাভ করতে পারবে। আচ্ছা, একটি প্রশ্ন ফেসবুক থেকে উনি দেখেছি, উনি শামসুন নাহার, উনি বলছেন যে এই প্রশ্নটি অনেকবার উনি করেছেন, উনি উত্তর পাননি, কাজেই আপনার প্রশ্নটি তুলে ধরলাম, আপনি আর বলতে পারবেন না যে আপনি উত্তর পাননি। উনি বলেছেন 2019 সালে এপ্রিলের 12 তারিখে উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, আর কতদিন লাগতে পারে ওনার গ্রিন কার্ডটা পেতে, কিন্তু উনি উল্লেখ করেননি কোন কেসে কিভাবে, শুধু এটুকুই জানিয়েছেন। রাইট, এটা তো গ্রিন কার্ডের তো অনেক ব্রড এরিয়া রয়েছে। যেমন অ্যাসাইলাম যারা গ্রান্ট হয়, তারা গ্রিন কার্ডে আবেদন করলে 2 থেকে 4 বছর সময় লাগে।
যারা কিনা অ্যাডজাস্টমেন্টের আবেদন করে থাকে সিটিজেন স্পাউসের মাধ্যমে, তাদের ক্ষেত্রেও বছর খানিক সময় লাগে। তো ওনার আসলে আর একটু ক্লিয়ার করে প্রশ্নটি করা দরকার ছিল। আচ্ছা, উনি 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 শুনছেন, উনি অ্যাসাইলামের মাধ্যমে করেছেন। উনি আই ওয়াজ হোপিং শি গেটস ব্যাক, শি ইজ কুইক। থ্যাংক ইউ। উনি অ্যাসাইলামের মাধ্যমে করেছেন। সেক্ষেত্রে কত সময় লাগতে উত্তরটি পারে? পেয়ে গিয়েছে। হ্যাঁ, জি। 2 থেকে 2.5 বছর সময় লাগবে। 2 থেকে 2.5 বছর সময় লাগবে। আমাদের সাথে ফোনে কি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন, শুনছি। হাবিব ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আমার নাম রাসেল, আমি জামাইকা থেকে বলছিলাম। বলুন। আমার দুটো কোশ্চেন। আমার হচ্ছে যে আমি বাই রোডে 2013 আসি এখানে। জি। তো আমার কোশ্চেনটা হচ্ছে ওয়ার্ক পারমিট সম্পর্কিত। হ্যাঁ, করে ফেলুন তাড়াতাড়ি প্লিজ। তো কতদিন আগে আমার জুলাই মাসের 17 তারিখে আমার এক্সপায়ার হয়ে যাবে ওয়ার্ক পারমিট। তো আমি কতদিন আগে এটা অ্যাপ্লাই করব? মাই ফার্স্ট কোশ্চেন। জি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি লাস্ট 2 ইয়ার্স করে ওয়ার্ক পারমিট পাইছি, বাট এখন নাকি একটা নতুন রুল হচ্ছে, সেটাতে বলতেছে নাকি 1 ইয়ার্স করে ওয়ার্ক পারমিট দিবে। এটা কতটুকু সত্য? জি। অ্যাসাইলামে করেছেন আপনি? জি জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেটা গ্রিন কার্ড রিনিউর যে নিয়ম সেটি বলে রাখতে চাই, সেটি হচ্ছে রিনিউর ক্ষেত্রে, যে কোনো রিনিউর ক্ষেত্রে সেটি হবে এক্সপাইরেশনের 180 ডেজ এর মধ্যে করা যাবে, নট বিফোর 180 ডেজ। তো সেক্ষেত্রে ওই নিয়মটি ফলো করে কিন্তু রিনিউর আবেদনটি করতে হবে। আর অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে এখনো 2 ইয়ার্স এর যে বিধান সেটি বলবৎ আছে। আমার কাছে আমি কখনো দেখিনি যে সেটা কোনো পরিবর্তন আসছে এখনো পর্যন্ত। জি, সেই সাথে আমরা সময়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বরাবরের মতো মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইট ওয়াজ এ প্লেজার আফটার লং টাইম আপনার সাথে আমার অনুষ্ঠান করার। আমি সবসময় আই এনজয় দ্য শো। আপনি ভালো থাকবেন, আপনার সাথে পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ হাবিব ভাই, শুভ সন্ধ্যা দর্শকদেরকে। জি, দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে এবং অনেক প্রশ্ন উত্তর আপনারা যদি মনে করেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাজে লাগতে পারে, শেয়ার করতে ভুলবেন না, জানাবেন। যারা ইউটিউবে পরবর্তীতে দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আগামী সোমবার। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। আশা করব আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।